বাংলাদেশের প্রথম নারী উদ্যোক্তা কে ছিলেন সেটা নিয়ে আসলে অনেক অনেক দোটানা আছে, কারণ হচ্ছে এখানে অনেকেই ছিলেন। তারপরেও নূরজাহান বেগম, যিনি হচ্ছেন বেগমের পথিকৃৎ হিসেবে তাকে আখ্যায়িত করা হয়, তিনি হচ্ছেন আমাদের দেশের প্রথম নারী উদ্যোক্তা, যিনি হচ্ছে বেগম পত্রিকা দিয়ে আমাদের দেশের অনেক নারীদের গল্প উপন্যাস হচ্ছে প্রকাশিত করতেন। সো তেমনি তারই ধারাবাহিকতায় নারীরা কিন্তু এর পরবর্তীতে বস্ত্র নিয়ে, খাদ্য নিয়ে অনেক কাজ করছেন। ঠিক তেমনি আমাদের এখানে আজকে যে অতিথি আছেন তিনি কাজ করছেন বিভিন্ন রকমের পণ্য নিয়ে, তার মধ্যে বস্ত্র আছেন, গহনা আছেন, অনেক কিছু আছেন। সো তার জানা অজানা অনেক তথ্য আমরা জানবো, আমাদের সঙ্গে থাকতে হবে। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে আমি হাজির হয়ে গেছি রোমানা শিকদার, এবং আমার সঙ্গে আছেন লিপি রহমান, যিনি হচ্ছেন একজন সফল নারী উদ্যোক্তা। তিনি সফলতার সঙ্গে তার ব্যবসা জীবন বা উদ্যোগের জীবন অনেক বছর পার করে এসেছেন। তিনি এখন নিজে তো স্বাবলম্বী এবং তার সঙ্গে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আজকে তারই জানা অজানা অনেক তথ্য জানবো, আমাদের সঙ্গে থাকতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আপু, একটু জানতে চাই, আমি তো আমার মতো করে বললাম, আপনি একটু আপনার নাম, আপনি কি নিয়ে কাজ করছেন দর্শকদের যদি একটু বলতেন। ক্যামেরার দিকে তাকিয়ে। টাইপের কাপড়, ব্যাগ, অর্নামেন্টস, আচ্ছা, এই টাইপের নিয়ে কাজ করি। ঠিক আছে। আপনার জন্ম, আপনার বেড়ে ওঠা, এটা যদি ছোট করে একটু বলতেন। আচ্ছা, ঢাকাতে। আপু একদমই শর্ট, মানে সে কিছুতেই তার বাক্য খরচ করবে না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আমি এবার জানতে চাই যে আপনি কি ছোটবেলা থেকে চিন্তা করেছেন যে আমি বড় হয়ে একজন উদ্যোক্তা হব বা আমি একজন ব্যবসা করব? আসলে আমরা তো প্রথমে ব্যবসাই শুরু করেছি, পরে আমরা বিভিন্ন উদ্যোক্তা হয়ে গিয়েছি উদ্যোগ নিয়ে। আসলে তো আপনি কি এরকম ছোটবেলায় চিন্তা করেছেন যে আমি বড় হয়ে এরকম ব্যবসায়ী হব বা এরকম কিছু? ওরকম করে চিন্তা করা হয়নি কখনো। আচ্ছা। যত যখন বড় হলাম তখন বাবাকে হেল্প করার জন্য, মানে আমার এই কাজটাই শুরু। মা মারা গেল, তো ওই জন্য বাবাকে হেল্প করতে হলে স্বামীর কাছ থেকে সবসময় টাকা নেওয়া যায় না। আচ্ছা, আমি যখন কিছুটা করব সেই অংশটা আমার বাবাকে আমার দিতে কোনো সমস্যা হবে না, কারো কোনো সমস্যা নাই, সেটা আমার টাকা। সেই থেকে শুরু করা, প্রায় 24 বছর হয়ে গেল আমার বিজনেসে। আমার বাবাকে দেখতেছি, এখনো দেখা হচ্ছে। আল্লাহ আমার বাবাকে হায়াত দারাজ করুক। এই মাশাআল্লাহ। আমি আজকে আমার এই মানে এত অনুষ্ঠানের মধ্যে আজকের অনুষ্ঠান আমার একদম বুকটা ভরে গেছে আপনার এই কথাটা শুনে, যে তিনি তার বাবাকে সাপোর্ট করবার জন্য নিজের উদ্যোক্তা জীবন শুরু করেন। মানে এরকম একটা কথা আপনারা চিন্তা করেছেন কেউ, যে আমি কাউকে সাপোর্ট করতে? আমরা ছোটবেলায় চিন্তা করেছি যে না, বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অনেক কিছু হব, কিন্তু তিনি বড় হয়ে কাজ করতে চেয়েছেন কারণ তার বাবাকে তিনি সাপোর্ট করতে চেয়েছেন। ব্যাপারটা অদ্ভুত ভালো লাগায় ভরে গেছে মন। সো আপু, মানে হ্যাটস অফ। আচ্ছা, এবার একটু জানতে চাই যে আপনি আসলে আপনার কি মানে আপনি যে বললেন আপনি কাপড়, ব্যাগ আছে, আসলে কি আছে, মানে এটা একটু ডিটেইলসে যদি বলতেন যে কি কি। বাটিক আইটেমের শাড়ি, আচ্ছা, ওয়ান পিস, পাঞ্জাবি, ফতুয়া, এই টাইপের চাদর, বেডশিট, আচ্ছা, সব ধরনের শাড়িও আছে, দামি শাড়িও আছে, ইন্ডিয়ান শাড়ি আছে, বাংলাদেশি শাড়ি আছে, এই টাইপের। আর ব্যাগগুলো তো এখন সব চায়না ব্যাগ, বলতে গেলে চায়না প্রোডাক্ট। সব ধরনের কিছু অর্নামেন্টসও আছে, কিছু মিলিয়ে জিলে। এখন তো কাস্টমার সবকিছুই চায়, রাইট? মানে একটা জিনিস থাকার পরও আর নাই আপু, সব ধরনের প্রোডাক্ট টুকটাক করে, সব ধরনের মানে এই আপু আপনার তো শোরুম আছে, কারণ দীর্ঘ একটা জীবন আপনি মানে 2 যুগ, মাশাআল্লাহ। এখন বর্তমানে মোটামুটি একটা শোরুম হয়েছে আল্লাহ বাঁচাইলে। আচ্ছা, মাশাআল্লাহ। মোহাম্মদপুরেই। আর এমনি আগে তো প্রথম যখন শুরু করছিলাম তখন স্কুলে ব্যাগে করে নিয়ে একটা কাপড় দিয়ে, তো এখন আমি মনে করি কাজ কোনো লজ্জার বিষয় না, টাকা কামানোর জন্য মানুষ অনেক পন্থায় করে। তো আমি সৎভাবে চেষ্টা করছি আমার বাবাকে হেল্প করার জন্য। এই চমৎকার। আমি হচ্ছে প্রশংসা না করে পারছি না, কারণ আমরা অনেকেই ভাবি যে আমি এই কাজ করব, আমি এই কাজ করতে পারবো, আমার সঙ্গে এটা যায় না। সো এই ব্যাপারটা মাথায় দিবে না। কাজ তো কাজই, আপনি তো চুরি করছেন না, মানুষ খুন করছেন না, আপনি কাজ করছেন। সো সেই কাজটি আপনি সৎ উপায়ে করছেন, সেটা ছোট বড় বা আপনি কোথায় কি করছেন সেটা ভাববেন না। আপু দেখেন, আপু চমৎকার একটা কথা বলেছেন যে তিনি প্রথম জীবনে যখন শুরু করেন স্কুলে তার পণ্য নিয়ে যেতেন, যেহেতু তার
তার বাচ্চারা স্কুলে পড়তো। সো এটা কিন্তু আমাদের যারা হচ্ছে মায়েরা আছেন তারা অনেকেই কিন্তু করেন যে একটা লম্বা সময় স্কুলে বসে থেকে গল্প গুজব করবার চাইতে যদি 2 টাকা একটু আসে ঘরে, মন্দ কি? সো ব্যাপারটা কিন্তু অনেক ভালো, কারণ আপনারা চাইলে তারা কিন্তু চাকরি করতে পারতো, ঘর থেকে বাইরে যেতে পারতো, কিন্তু তারা সন্তানকে প্রায়োরিটি দিয়েছেন, সংসারকে প্রায়োরিটি দিয়েছেন, কিন্তু তারপরেও চেয়েছেন যে এগুলো থাকা সত্ত্বেও যদি হচ্ছে একটু 2 পয়সা এক্সট্রা আসে তাহলে মন্দ কি। তারই ধারাবাহিকতায় আপু কিন্তু খুব চমৎকার কথা বলেছেন তার বাবাকে সাপোর্ট করবার জন্য। সো এরকম আসলে দেখা যায় না, মেয়েদের আমরা আসলে বোঝা ভাবি, আমরা যখন মেয়ে হয় অনেক পরিবারে এখনো এই সময় দেখা গিয়েছে মেয়ের বাবারা একটু মন খারাপ করে থাকে, যে কিছু সবার কথা বলছি না, কিছু মন খারাপ করে থাকে যে আমার মেয়ে হয়েছে, কিন্তু মেয়েরা দেখেন সংসার কিন্তু হাল ধরতে পারে। অনেক ভালো লেগেছে আপু। এবার একটু জানতে চাই যে আপনি যখন শুরু করেন আপনার আসলে কতখানি মূলধন নিয়ে আপনি শুরু করেছিলেন, একটু আমার দর্শকদের। হ্যাঁ, আমি বেশি টাকা না, মাত্র 5,000 টাকা দিয়ে শুরু করছি। আচ্ছা। যখন যে দোকান থেকে আমি মাল কিনতে গেছি প্রথম আমাকে দেয়নি সে, তারপরে যখন জানলো যে আমি আজকে 5,000 টাকার কাপড়টা নিয়ে যখন কালকে আমি বিক্রি করে আবার যখন আনতে গেছি, সে তখন আমাকে মানে কি বলবো, তাকে আমি প্রশংসা করার মানে এখনো তাকে নামাজ পড়ে আমি দোয়া করি যে আমি তার দ্বারাই আজকে এত দূর পর্যন্ত আসতে পারছি বাচ্চু ভাই। তো উনি আমাকে তারপরে আর টাকার কোনো হিসাব নেই দিয়ে যাচ্ছে, আমি আবার তাকে দেই, তারপরে আস্তে আস্তে টাকা জমানোর পরে তখন আমি যে মার্কেটে যেয়ে তারপরে যে আচ্ছা মাশাআল্লাহ। আমি এখনো আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নিচ্ছে তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করি যে তুমি যখন কাজ করবা, আচ্ছা ঠিক আছে আজকে প্রোডাক্টটা নিয়ে যাও, তোমাকে ইনভেস্ট করতে হবে না, তুমি আগে দেখো পারো কিনা, কারণ আমাদের কিন্তু কেউ হেল্প করে না, কেউ হেল্প করে না। তা আমার কাছে যারা আসে আমি চেষ্টা করি যে তোমরা বিনা ইনভেস্টে আমার কাছে আসো, মানে তুমি আগে দেখো, তুমি ট্রাই করে দেখো পারবা কিনা, কেন একটা প্রোডাক্ট আনলে তুমি এটা বিক্রি করতে না পারলে তোমার একটা বোঝা মনে একটা কষ্ট। তো আমি মনে করি যে আমার কাছ থেকে তুমি নাও বা অন্য কারো কাছ থেকে সবাইকে হেল্প করলে সবাই আগাতে পারবে। চমৎকার, মানে এত ভালো লাগার কথাবার্তা একজন মানুষের মধ্যে থাকতে পারে। একটা মানুষকে বাচ্চু ভাই নামক একজন ব্যক্তি যিনি একটা সাপোর্ট দিয়েছিলেন, আসলে হেল্প বলবো না, একটা সাপোর্ট দিয়েছিলেন, কারণ তার থেকে এই আপু প্রথম 5,000 টাকার পণ্য কিনেছিলেন এবং তারপর দিনই যখন তিনি ওই সমস্ত পণ্য বিক্রি করে ওই টাকা দিয়ে লাভ সহ ওই টাকা দিয়ে আবার যখন পণ্য কিনতে গিয়েছেন তখন কিন্তু বাচ্চু ভাই অভিভূত হয়ে আপুর পাশে দাঁড়িয়েছেন। তো আমি বলবো যে আসলে নারীদের পাশে যদি একজন কেউ সাপোর্টার বা একজন সহযোগী থাকে বা হাতটা ধরে টেনে তুলে, আমার মনে হয় না নারীদের কেউ ঠেকাতে পারে। কথা বলে না, আমরা নারী, আমরা সব পারি। আচ্ছা এবার একটু বলি, আচ্ছা আমি একটা আপুর প্রশংসা একটু করে নিই, সেটা হচ্ছে তিনি নিজে একজন বাচ্চু ভাইয়ের সাপোর্ট পেয়েছিলেন বলে তিনি কি করছেন, এই আপু কিন্তু অন্যান্য সবাইকে টাকা লাগছে না তার পণ্য দিয়ে বলছেন আপনারা ট্রাই করে দেখুন। সো এইটা কি আমাদের সমাজে দেখা যায়? এরকমটা একদমই দেখা যায় না, এই আপু একদমই ব্যতিক্রম। সো আপনারা কেউ যদি কোনো কাজ করতে চান, কোনো পণ্য নিয়ে, আপুর কাছে হচ্ছে শাড়ি আছে, ড্রেস আছে, ব্যাগ আছে, জুয়েলারি আছে, সো যে কোনটা দিয়ে আপনারা যদি কাজ করতে চান, আপনারা যদি মনে করেন শুরু করবেন, আপনারা কিন্তু হচ্ছে লিপি রহমান আপুর সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিনা ইনভেস্টে আপনি কিন্তু হচ্ছে ট্রাই করে দেখতে পারেন যে আপনার দ্বারা ব্যবসা হবে কিনা। অনেক ভালো লাগলো আপু। এবার একটু জানতে চাই, আপনি কি মেলা করেন? হ্যাঁ, মেলা করি। মেলা করাটা কতটুকু জরুরি এটা আপনার মনে হয়? মেলা করতে গেলে তোমার একটু প্রচারটা ভালো হইলো, তোমার দেখা গেল যে তোমার প্রোডাক্ট সম্বন্ধে তোমার যে আইটেমটা আছে তোমার একটু বাড়ানোর জন্য অন্য মেলাগুলো দেখা যায়, সেই কারণে মেলাটা করা দরকার। মানে যে ব্র্যান্ডিং যেটা হয় যে, হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যায় না যে আমি পণ্যটা ধরতে পারছি না, দেখতে পাচ্ছি না, আমি নিব না, কিন্তু মেলায় হলে ওই সুযোগটা আসলে থাকে, সবাই আসে, সবাই দেখে যেটা। আচ্ছা চমৎকার। তার মানে হচ্ছে দর্শক যাদের হচ্ছে মনে করেন হচ্ছে আপনারা কেউ মূলধনের জন্য দোকান নিতে পারছেন না বা হচ্ছে মানুষের অভাবে বা আপনার উদ্যোগকে রান করাতে পারছেন না, তারা যদি মানে যখন মেলা হয় 3 দিন 5 দিন 7 দিনের মেলা হয় এরকম, তো এই 7 দিন ব্যাপী এইসব মেলায় যদি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু আপনার সঙ্গে আপনার পণ্যের প্রচার হচ্ছে এবং প্রচারের প্রসার ব্যাপারটা আমরা সবাই জানি।
আচ্ছা, এবার একটু জানতে চাই আপু, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে মানে অনেকেই হচ্ছে আমি জানি যে দোকানে আসলে বাকি নেওয়ার একটা ব্যাপার থাকে, সো এই বাকিটা হচ্ছে এটা জমতেই থাকে, মানে এটা আমি অনেকের কাছে শুনেছি যে একটা বাকি নিয়ে পরবর্তীতে একটা টাকা দিয়ে আরো দুটো নিয়ে যায়, এরপর দুটো টাকা দিয়ে চারটা পাঁচটা, এরকম মানে বাকিটা চলতেই থাকে। তো একটা সময় গিয়ে অনেক টাকা জমে যায়, তো এরকম তো একজন দুজন অনেকের কাছে হয়, তখন একজন ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য আসলে কত বড় একটা ক্ষতি হয়, এটা একটু যদি বলতেন। ক্ষতি বলতে গেলে টাকাটা ওইখানে আটকে যাচ্ছে, দ্বিতীয় কথা টাকাটা বাকিটা আমি মনে করি নগদ টাকা দিয়ে অল্প দামে বিক্রি করাটাই ভালো, কিন্তু জমতে জমতে তখন আর তুমি যখন টাকা চাইতে যাবা তখনই তোমার মন খারাপ হয়ে যাচ্ছে। তো আমি মনে করি যে সর্বক্ষেত্রে যে তুমি অল্প একটা কিনো তো নগদ টাকাতে কিনলেই ভালো। আচ্ছা। তো টাকাটা জমতে জমতে তোমার ওইটা সমস্যা হয়ে যাচ্ছে, তখন চেতে গেলেই তোমার মন খারাপ হয়ে যাচ্ছে, রেগে গেলেন, রেগে গেলেন। ওইরকমই। আচ্ছা হ্যাঁ, গুডউইলও এটা নষ্ট হয়, যে একটা সময় হয়তো অনেক খাতির থাকে, টাকা চাইতে গেলে খাতিরটা নষ্ট হয়ে গেল। সো দর্শক, আমি একটু বলবো যারা হচ্ছে ক্ষুদ্র শুরু করছেন, ক্ষুদ্র উদ্যোক্তা বা হচ্ছে মাঝারি উদ্যোক্তা যারা শুরু করছেন, তারা হচ্ছে এই ব্যাপারটা মাথায় রাখবেন। আপনি একটা শোরুম নিলে বা আপনি হচ্ছে অনলাইনে তো হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, আপনি হচ্ছে পণ্য দিচ্ছেন, টাকা দিচ্ছেন, কিন্তু যারা হচ্ছে এই ধরনের কি বলে এক্সট্রা খাতির যারা করতে চান, তারা কিন্তু এই ধরনের সমস্যায় পড়তে পারেন। সো এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, এবার একটু জানতে চাই যে আপনার নারী হয়ে যখন আপনি শুরু করলেন, অনেক প্রতিবন্ধকতা আমাদের আসলে থাকে, তো আপনার প্রতিবন্ধকতা কি ছিল এবং সেটা কিভাবে ওভারকাম করলেন? প্রতিবন্ধকতা ছিল যখন আমি বিজনেস শুরু করি, বিজনেসটা কেউ জানে না বলতে গেলে। আমি তখন স্কুলে যখন বাচ্চাকে নিয়ে যাই, তখন দুটো ব্যাগ নিয়ে যেতাম, একটা বাচ্চার ব্যাগ যেটা বই খাতা, আর একটা ছোট নিয়ে যেতাম, ওর একটু খেলনা টেলনা দিয়ে দুটা জামা নিয়ে এরকম অর্নামেন্টস নিয়ে এরকম করে যেতাম। আচ্ছা। তো সবাই সেটা পছন্দ করতো না। পছন্দ করতো না কেন? মানুষ বলতো যে অমুকের বউ এই কাজটা করে, এটা অনেক খারাপ দেখা যায়, ওর বউ এটা, মানে এক একজনের এক একটা মাইন্ডে। তো আমার প্রথম যেটা বললাম, যেটা আমার বাবাকে, আমার মা মারা যাওয়ার পরে বাবা তেমন একটু বয়স হয়ে গেছে, কাজ করতে পারে না। তো চিন্তা করলাম আমি যদি 2 টাকা আর্ন করতে পারি, তাহলে আমার টাকাটা আমার আব্বাকে আমি হেল্প করতে পারবো। সেই কারণেই করা। তো আমার হাজবেন্ডের মোটামুটি ভালো ছিল, তাকে না জানায় কেন সংসারে বাচ্চা কাচ্চা সবকিছু সামলে তো এই জিনিসটা করতে হতো, তো অল্প অল্প করে বাধা ছিল। তো আস্তে আস্তে যখন দেখলো যে আমি এটা আমার বাবাকে হেল্প করছি, আগ্রহ দিচ্ছে, তার কাছে টাকা চাওয়া লাগতেছে না, সেই ক্ষেত্রে সে আর কিছুই বলেনি, এখনো চলতেছে একই অবস্থা। আচ্ছা, চমৎকার। ভাইয়া কি এখন মেনে নিয়েছেন? মেনে নিয়েছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো আমি ঘরের সঙ্গী যদি একটু সহযোগী মনোভাবের হয়, একটু যদি সহযোগিতা করেন, তাহলে মনে হয় দেখেন আপু 24 বছর, 2 যুগেরও বেশি বয়স ধরে তার উদ্যোক্তা জীবন একদম চলমান রেখেছেন, এবং আমরা জানি তিনি খুব ভালো মানে কি বলে, নিজে তো স্বাবলম্বী হয়েছেন এবং তার বাবাকেও কিন্তু সাপোর্ট করছেন, এবং তার অধীনস্থ কয়েকজন হচ্ছে মানে তিনিও কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। সো একমাত্র উদ্যোক্তা জীবনেই এটা কিন্তু সম্ভব, যেটা আমি চাকরি না করে আমি হচ্ছে কারো চাকরির সংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি, কর্মসংস্থানের। সো ব্যাপারটার মধ্যে একটা ব্যাপার আছে। আচ্ছা, এবার একটু জানতে চাই যে সেটা হচ্ছে যে আপনি বাচ্চাদের, তারপরে সংসার, যেহেতু ভাইয়া জানতো না, এটা গোপনে করতেন, তো এত কিছু করে মানে আপনার বাচ্চা দেখতে হতো, সংসার দেখতে হতো, ভাইয়ার একটা ভয় ছিল, তারপরেও আপনি ব্যবসা করছেন, মানে কিভাবে এই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করতেন বা কিভাবে সবকিছু? টাইম ম্যানেজমেন্ট সকালবেলা সবকিছু জানি বকা না খেতে হয়, তা জানি মানে বাচ্চাদেরকে সবকিছু সামলে একদম ঘুরে উঠতে হইতো, সবকিছু ঠিকঠাক, মানে কেউ যদি বকা না দেয় সেইভাবে করে কাজ করা লাগতো আমার। এটা প্রথমত যে বললাম যে আমার বাবাকে দেখতে হবে, আর আমার এত বছরের ক্যারিয়ারে যে আমি যে একজনকে মানুষ বলে যে সবকিছু চালানোর মালিক হলো আল্লাহ, কিন্তু তারপর একটু ফুসিলা লাগে যে আমার বাবাকে দেখতে আমার একটু ফুসিলা, আর তার ফুসিলার জন্য আজকে আমি এত ভালো আরো মানুষকে হেল্প করতে পারছি, মানুষকে সাহায্য করতে পারতেছি। সবকিছু মিলাই জিলাই একটা মানুষের
দিক থাকা লাগে ওইটাই। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। সো অনেক ভালো ভালো কথা আমরা কিন্তু জানলাম। আপা একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমি যদি নতুন করে, ধরেন আপনি বলেছেন যে আপনি পণ্য দিয়ে হেল্প করতে পারেন, তো আমি তো আসলে আপনাকে চিনি না অনেক দূর, তো এই অচেনা মানুষকে আপনি কি কোনো হেল্প করবেন এরকম? আমার যারা যারা চীনা পরিচিত আছে, গার্জিয়ান যারা আচ্ছা, আচ্ছা। আগে তাদেরকে, অচেনা তো কাউকে আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে না, পরিচিত থাকে তাদেরকে আমি দিয়ে হেল্প করি। তখন ওরা বলে আমাকে একটু হেল্প করার জন্য, তখন বলি তুমি পণ্যটা আমার কাছে না কিনে আগে নিয়ে দেখো, ট্রাই করে তুমি বিক্রি করতে পারো কিনা। বিক্রি আচ্ছা। করার পর তুমি তখন আমাকে ইনভেস্ট করো, আমার কাছ থেকে অন্য খানে কাছে, তোমার ইচ্ছা যেটা। তো আচ্ছা, আগে আচ্ছা। তুমি আমার কাছে ট্রাই করে দেখো, পারলে তো ইনশাআল্লাহ তুমি কাজটা করতে পারলে তোমার জন্য ভালো, সেজন্য। আচ্ছা আচ্ছা, চমৎকার। সো আপনারা যারা চিন্তা ভাবনা করছেন, মনের ভিতর অনেক ভয় যে আমি উদ্যোগ জীবন শুরু করব কিনা, তো আপনাদের উদ্দেশ্যে একটু বলবো যে আপনারা হচ্ছে আপু মাত্র 5,000 টাকা দিয়ে শুরু করেছিলেন এবং তার ভিতরে একটাই ইচ্ছা ছিল যে বাবাকে সাপোর্ট করবেন। তো এরকম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যদি কেউ শুরু করতে চান, বা মহৎ উদ্দেশ্য আপনি হতে পারে আপনার নিজের আইডেন্টিটির জন্য, বা আপনি হচ্ছে পরিবারের একটা সাপোর্ট হতে চান, এরকম যদি চিন্তা ভাবনা করেন, তাহলে মূলধন কোনো বিষয় না। আপনি আগে শুরু করেন, আপনার হচ্ছে লক্ষ্য স্থির করেন। তারপরে হচ্ছে আপু একটা চমৎকার কথা বলেছেন, সেটা হচ্ছে খুব ভোরে, মানে টাইম ম্যানেজমেন্ট, একটা একটা পরিকল্পিত সময়ের মধ্যে চলতে হবে। আমরা কিন্তু জানি আমাদের দেশে বা পৃথিবীতে যারা যারা বড় হয়েছেন, তারা কিন্তু সবাই সূর্যের সঙ্গে পাল্লা দিয়ে চলেন। তো একমাত্র সূর্যের সঙ্গে পাল্লা দিয়ে চললে আপনিও আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন। অনেক ভালো লাগলো আপু। আচ্ছা, আমাদের এবার একটু গোপন কথা জানি, সেটা হচ্ছে আমাদের কালের সমাজ এবং হচ্ছে 21 সংবাদের অনুসন্ধান টিম একটু খুঁজে বের করেছে যে আপনিও ঘরে টুকটাক গুনগুন গুনগুন করে গান করেন। সো তারই একটু যদি আমাদের দর্শকদের একটু শোনাতেন। গান কিচ্ছু হবে না, এটা একটু শোনাতেই হবে, আমরা একটু শুনতে চাই, কি বলেন? তুমি চেয়েছিলে ওগো জানতে কত ভালোবাসে, সব ভুলে গেছি। আপুর গান থেকে তো শুধু সব ভুলে গেছি গানটা। তারপরে আপু তো বলেছেন মাশাআল্লাহ, মানে আমার অনেক ভালো লেগেছে যে প্রথম লাইনটা শুনে বুঝবেন তার কিন্তু কণ্ঠ ভালো, কিন্তু সে গানের কথা ভুলে গেছেন। এটা কিন্তু কোনো ব্যাপার না, গানের কথা আমিও ওরকম অনেক ভুলে যাই, আমরা সবাই কম বেশি ভুলে যাই। আচ্ছা, এবার একদমই লাস্টের দিকে আমরা চলে এসেছি, এখন ঝটপট কিছু উত্তর জানতে চাই। সেটা হচ্ছে যেহেতু আপনি অনেক কাপড় ব্যবসা করেন, তো অনেক স্টকে তো থেকে যায় কিছু কিছু, তো কাপড় একটা গন্ধ হয়ে যায়, তো গন্ধ দূর করার কোনো উপায় কি আছে? গন্ধ দুবার তুমি ওইটা যখন কাপড়টা যখন থাকবে, সবসময় কাপড়ে যেখানে ভাঁজ থাকবে সেখান থেকে সরিয়ে ওটাকে আবার কাপড়টাকে পুনরায় আচ্ছা ভাঁজ করে একটুখানি হ্যাঙ্গারে রাখলা, যেগুলো আমরা আমাদের শপে যেগুলো রাখি আচ্ছা, অনেকদিন আচ্ছা। হয়ে গেছে, ভাজে ভাজে দাগ পড়ে যায়, রাইট। সেক্ষেত্রে কিছুদিন পর পর ওটাকে ঝাড়া দিয়ে একটুখানি, মানে যেগুলো বেশি পুরনো হয়ে গেছে সেগুলো আমরা কম দামে সেল করে দিচ্ছি, আর যেগুলোতে ভালো সেগুলোকে গন্ধ যাওয়ার জন্য হ্যাঙ্গারিং করে বাতাসে রাখলে শুকানোর জন্য। আচ্ছা আচ্ছা, চমৎকার। আচ্ছা, এবার একটু জানতে চাই যে ডিসকাউন্ট দেওয়া কতটা জরুরি, বা এটা কি আদৌ আদৌ কি আসলে সত্যি কি ডিসকাউন্ট দেয়? কে কি দিচ্ছে সেটা জানি না, কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, ডিসকাউন্ট মানুষের শুনলেই দেখা যাচ্ছে যে তোমার আরো ডিসকাউন্ট রাখলে একটা সমস্যা, তারপর দেওয়া লাগে মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, সালকের অন্য সব যারা আসে, তো চেষ্টা করি ডিসকাউন্ট থাকে মানুষের। আচ্ছা, এবার একটা তড়িৎ গতিতে বলবেন, সেটা হচ্ছে যে বাকি টাকা কি কেমন করে চাওয়া যেতে পারে? বাকি টাকা চাবাই না, টাকা চাইতে তো হবে। টাকা চাইতে গেলেই দোষ বন্ধু বান্ধবের কাছে, নিজের স্বামীর কাছে, সব মানে টাকা মানে কাউকে নিজের পকেটে থাকবে সেটাই ভালো, না চাওয়াটাই বেটার। দেখবে কি মনে খুলে পরে দেখবে যে তোমার টাকা তোমাকে ফিরে দিয়ে দিচ্ছে। দারুণ চমৎকার কথা শুনলাম। সো আপনারা কেউ এই পন্থা অবলম্বন করবেন না, আপু বলেছে এই পন্থায় যাওয়া যাবে না। আপু এবার একটু জানতে চাই, একদম তরিতে বলবেন, সেটা হচ্ছে নতুন উদ্যোক্তার জন্য প্রশিক্ষণ বা এই ব্যাপারগুলো জানা কি জরুরি? অবশ্যই প্রশিক্ষণ, কিন্তু আগে প্রথমত তুমি কি নিয়ে কাজ করবে সেটা তোমাকে জানতে হবে। তুমি এখন মন স্থির না করলে কোনো প্রশিক্ষণ কাজে আসবে না, কারণ এখানে একবার ওইখানে একবার ওইখানে একবার, মন স্থির করে একটা কাজ শুরু করলে প্রশিক্ষণ অবশ্যই দরকার থাকলে ভালো, অভিজ্ঞতা অনেক থাকে।
আচ্ছা আচ্ছা, মানে প্রশিক্ষণের জরুরি আছে, কিন্তু আগে আমার লক্ষ্য স্থির করতে হবে, আমাকে হচ্ছে ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে, তারপরে হচ্ছে প্রশিক্ষণ। সো আপনারা অনেকেই হচ্ছে উদ্যোক্তা তৈরি করছেন, বিভিন্ন ওয়ার্কশপ হচ্ছে, বিভিন্ন কর্মশালায় আপনারা যাচ্ছেন, কিন্তু আমার মনে হয় যে আগে আপনি নির্ধারণ করুন আপনি কি নিয়ে কাজ করতে চান, আপনি কোনটায় ভালো সেটায় পারদর্শী। আমার মনে হয় ওই অনুযায়ী যদি কাজ করেন তাহলে প্রশিক্ষণ অল্প নিয়ে আপনি কিন্তু শুরু করতে পারবেন। অনেক ভালো লাগলো আপু। এবার আরেকটার কথা জানতে চাই যে স্বপ্নের ক্ষেত্রে আসলে কোন বিষয়টা মাথায় রাখা উচিত, মানে আমি একটা শপ নিতে চাই, তো আমার আসলে কোনটা রাখা উচিত, যে আমার কোনো মার্কেট প্লেস এরকম কিছু, নাকি হচ্ছে এলাকা, অনেকে আমি শুনি যে মার্কেটে নিতে চাই কারণ হচ্ছে মার্কেটে অনেক লোক আসে, আমার দোকানে আসবে, আবার অনেকে বলে স্কুল সাইডে নিলে ভালো হয়, স্কুলে তো গার্জিয়ানরা আসবে, তো এরকম অনেক কিছু থাকে, আসলে কোন জিনিসটা মাথায় রাখা উচিত? যাদের বড় বিজনেস তারা তো মার্কেট প্লেসটাই রাখা ভালো। আমাদের মতো ছোটখাটো যারা উদ্যোক্তা, যারা মানে প্রথম থেকে আরম্ভ করে স্কুল সাইডটা নিলে সবসময় ভালো। আচ্ছা আচ্ছা, গার্জিয়ানরা সবসময় দেখতে পারলো ছোটখাটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমার মনে হয় বাড়ির আশেপাশে না হয়ে স্কুলের আশেপাশে জায়গাগুলো হলে সবসময় গার্জিয়ান ভালো পাওয়া যাচ্ছে, কাস্টমার ভালো পাওয়া যাচ্ছে, ফ্রেন্ড সার্কেল পাওয়া যাচ্ছে, সহযোগিতা পাওয়া যাচ্ছে, সবকিছু মিলে ওইরকম। আচ্ছা আচ্ছা, চমৎকার। সো দর্শক আপনারা যারা চিন্তা করছেন যে মোটামুটি অনলাইনে হয়েছে আমি একটা শোরুম নিতে চাই, যারা আমাদের মতো ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা আছেন তারা হচ্ছে আপনারা কিন্তু মাথায় রাখতে পারেন যে যেই সাইডে স্কুল আছে তার আশেপাশে নিতে পারেন। আমরা কিন্তু অনেক কিছু জেনে যাচ্ছি, সো আপনারা কিন্তু মাথায় রাখবেন। আমার মনে হয় লিপি আপুর কাছ থেকে আপনার অনেক কিছু জানার আছে। আচ্ছা আপু, এবার একটু জানতে চাই যে আপনারা হচ্ছে কর্মচারী অনেকে হচ্ছে মেনটেন করতে পারে না, সো কর্মচারীদের আসলে অনেকে বলে যে ভালো ব্যবহার করলে এরা মাথায় উঠে যায়, খারাপ ব্যবহার করে যে অনেকে আবার তখন বলে গরিব মানুষ খারাপ ব্যবহার করে, আসলে আমাদের কর্মচারী মেইনটেনের ব্যাপারটা একটু যদি বলতেন। কর্মচারীগুলা আমি যেটা আমার ক্ষেত্রে যেটা আমার বাচ্চাদেরকে আমি যতটা মানে ছেলে বাবার মানে অনেকে বাবা মা ডাকে না, মা ডাকে ছেলে, কিন্তু আমার স্টাফদেরকে আমরা সবসময় মানে আমি চেষ্টা করি বাবা বলে সম্বোধন করে। ওরা যেটা চায়, দেখা যাচ্ছে বাচ্চা মানুষ তো আমার যেটা মানে থাকে তারা বেশি একটা বড় না, তো চেষ্টা করি ওদের মন মতো করে চলার জন্য, কেননা আমি মনে করি ওরা না থাকলে তো আমাদের সমস্যা, তো চেষ্টা করি যে দুজনে মিলে জিলে একদম থাকার জন্য, মানে ওদেরই কোনো সমস্যা না হয়। আর সব ক্ষেত্রে ওদের সমস্যাটাও দেখতে হবে, কেমন চলতেছে, ওরা কি চায়, তাই না, সেরকম করে চলতে হবে। খারাপ ভালো সবকিছুই, তবে ম্যানেজ করে চলতে পারলে অনেক দূর আগানো যায়, আর না ম্যানেজ করে চললে সেই ভালো না। আচ্ছা আচ্ছা, দারুণ কথা বলেছেন। আচ্ছা আরেকটা জিনিস বলি, এখনো বিভিন্ন শপিং মলে বা হচ্ছে দোকানে গেলে দেখা যায় যে মালিক হয়তো নেই, স্টাফ যারা আছে তারা ফোন নিয়ে ব্যস্ত, এবং তারা হচ্ছে পণ্য দেখতে চাইলে দেখাতে রাজি না, কারণ তারা হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ খেলাকে দেখছেন বা হচ্ছে ফোনে কথা বলছেন বা কোনো রিলস দেখছেন। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে অফিস টাইমে এই সময়টায় আসলে ফোন ইউজ করা যাবে না, এটা কি সরকারিভাবে এরকম কিছু করা যায় কিনা, বা এটা কি মনে হয়? এটা তো বন্ধ করা যাবে না, মোবাইল যখন আছে, কিন্তু টাইম মতো মেনটেন করলে, আমার যখন শপে আছে যে ওদের মোবাইল দরকার ছাড়া এমনি মোবাইল অফ, ওইরকম থাকা হয়, মানে দরকারি ছাড়া বেশি বা মোবাইল না চালানোটাই। আচ্ছা 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 আচ্ছা, চমৎকার। তাহলে আমার মনে হয় আমরা হচ্ছে বিভিন্ন সময়, আমি নিজেও তার ভুক্তভোগী, আমি শপিং করতে গেলে ম্যাক্সিমাম টাইম আমি দেখি যে হচ্ছে যারা থাকে আমাদের হচ্ছে কর্মচারীরা, তারা হচ্ছে ফোন নিয়ে থাকে, তারা হচ্ছে কিছুতেই দেখাবে না, কিছুতেই একটার বেশি কথা বলবে না, ওই যে বলেন এরকম ঠেলা দিলেও তারা হচ্ছে রাগ করে না। সো আমার মনে হয় এই সব মানে যা শোরুম বা হচ্ছে অফিসে বা যেখানেই যারা মালিক পক্ষ আছেন তারা একটু কর্মচারীদের যদি একটু বলে দেন যে অফিস টাইমে ফোন ইউজ করা যাবে না, আমার মনে হয় যে আমরা যারা ক্রেতা সাধারণ আমাদের জন্য একটু সুবিধা হয়। আপু অনেক ভালো লাগলো। এবার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে বর্তমানে লিপি রহমান আপনি আগামী 5 বছর পর আপনাকে কোথায় দেখতে চান? আগামী বছর মানে আরো 5 বছর পরে ইনশাআল্লাহ, মানে এত বেশি বড় হইতে চাই না, মানে বড় হইতে মানে কি বড় বিজনেসম্যান হইতে চাই না, জানি আরো জানি 10-5 জনকে নিয়ে জানি আগাইতে পারি, মানে ভালো থাকতে পারি সবাইকে নিয়ে, নিয়ে বাবা মাকে নিয়ে, যারা যারা আছে আমার আত্মীয়স্বজনকে নিয়ে, এত মানে সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, এটাই।
চমৎকার বলেছেন, চমৎকার বলেছেন। আপু চান তার নিজস্ব গণ্ডির মধ্যে তার নিজের কিছু আপন মানুষদের সাহচর্যে থাকতে, কারণ অনেক বড় হলে আসলে এই আপন মানুষদের থেকে আসলে অনেক দূরে চলে যায় মানুষ। আপু আপন মানুষদের কাছে থাকতে চান এবং তার অধীনস্থ কিছু মানুষদের নিয়ে থাকতে চান, খুব ভালোভাবে আপু কিন্তু বলেছেন মিলে মিশে থাকতে চান এবং আরও কিছু মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চান। সো আমার মনে হয় যে এরকম একটা চমৎকার আশা আমাদের আসলে সবারই করা উচিত। আমরা তো আসলে যার যত আছে সে তত চায়, কিন্তু এই মানুষটাকে দেখলাম সে হচ্ছে অনেক চাইছেন না, কিন্তু সে আপন মানুষের সাহচর্য চাচ্ছেন। সো ব্যাপারটা আসলে শুরু থেকে আমি বলছিলাম না যে মানুষটা একটু ভালো, সো আমার মনে হয় যে তিনি পুরোপুরি ভালো। আপু অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকেও ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। জানি না ভুল ত্রুটি হতেই পারে, সবাই জানি ভালো থাকে, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শুধু দর্শক যারা হচ্ছে দৈনিক কালের সমাজ এবং 21 সংবাদে রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠান দেখছিলেন, আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুল করবেন না। এবং যারা এই অনুষ্ঠানে আসতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করে দিবেন। এবং লিপি আপুর ঘটনা আপনাদের কতখানি উৎফুল্ল করলো বা আপনাদের অনুপ্রাণিত করলো আমাদের এটা জানাবেন কিন্তু। সো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ বিকেল।